হাই এভরিওয়ান, আজ আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর তোমাদের একটা কবিতা যেটার নাম হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। এই কবিতাটা আজ আমরা পড়ব, লাইন বাই লাইন এর সমস্ত মিনিং দেখব এবং ডিপ অ্যানালাইজ করব। এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তো এই কবিতাটা পড়ার আগে আমাদের ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জেনে নিতে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট। রোমান্টিক পোয়েট কাদের বলি? যারা নেচারকে নিয়ে কবিতা লেখেন তাদের আমরা বলি রোমান্টিক পোয়েট। এরকম আরো কয়েকজন রোমান্টিক পোয়েট রয়েছেন, যেমন বাইরন, পিবি শেলি, জন কিটস এরা। ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেন 1770-তে ইংল্যান্ডে, এবং তার স্ত্রী, তার নাম হচ্ছে ম্যারি হাচিনসন, এবং তাকে তিনি 1802 খ্রিস্টাব্দে বিয়ে করেন। তার একজন বোন রয়েছে যার নাম ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, এবং তার কিছু মেজর ওয়ার্কস এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এটা ছাড়াও তার বিভিন্ন যে লেখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে উই আর সেভেন, তিনটা নেভি, দ্য সল্টারি রিপার, দ্য প্রিলিউড, এইগুলো। এবং তিনি ইংল্যান্ডের পোয়েট লরিয়েটও ছিলেন 1843 থেকে 1850 পর্যন্ত। তিনি মারা যান 1850 খ্রিস্টাব্দে, যখন তার বয়স ছিল 80 বছর। তো এই কবিতা লাইন বাই লাইন পড়ার আগে আমাদের কবিতা সম্পর্কেও একটু জানতে হবে। এই কবিতাটা ওয়ার্ডসওয়ার্থ কখন লিখছেন, কেন লিখছেন, কোন প্রেক্ষাপটে লিখছেন, সেগুলো আমাদের জেনে নিতে হবে। এবং এই যে কবিতাটা এটা কি ধরনের কবিতা তা সবকিছু আমাদের আগে জানতে হবে, তার ফলে আমরা কবিতাটার সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারব। এই যে পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এর যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের একটা বুক গ্রাসমেয়ার জার্নাল এইখান থেকে জানতে পারি। এই গ্রাসমেয়ার অনুযায়ী এই যে কবিতাটা এটা সেপ্টেম্বর 3, 1802-তে নয়, এটা অরিজিনালি 31 জুলাই 1802-তে কম্পোজ করা হয়েছিল। কখন এই কবিতাটা কখন লেখা হচ্ছে? যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ফ্রান্সের ক্যালে শহরের দিকে যাচ্ছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে। এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ লন্ডন শহরে অবস্থিত, টেমস নদীর ওপরে। তো সেই ব্রিজের ওপর দিয়ে যখন ডরোথি এবং ওয়ার্ডসওয়ার্থ ক্যালে শহরের দিকে যাচ্ছেন তার মেয়ে ক্যারোলাইনের সঙ্গে দেখা করার জন্য, তখন তিনি সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে সকালের যে লন্ডন শহরের দৃশ্য তা দেখে তিনি মুগ্ধ হয়ে এই কবিতাটা লিখেছেন। এবং এই কবিতাটা পরে পাবলিশ হয় 1807-এ একটা কালেকশন যার নাম পোয়েমস ইন 2 ভলিউমস। এটা একটা সনেট। এই সনেট দু প্রকার হয়, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট এবং একটা পেট্রার্কান সনেট। শেক্সপিয়ার যেভাবে সনেট লিখতেন সেটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট, এবং পেট্রার্ক তিনি একজন ইটালিয়ান পোয়েট, তার যে সনেট সেটাকে বলা হয় পেট্রার্কান সনেট। এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এটা একটা পেট্রার্কান সনেট, যেখানে আমরা দুটো স্ট্যাঞ্জা দেখতে পাবো, এবং একটা স্ট্যাঞ্জাতে 8 লাইন আর একটা স্ট্যাঞ্জাতে 6 লাইন। এই 8 লাইনের যে স্ট্যাঞ্জা সেটাকে আমরা বলি অক্টেট, এবং 6 লাইনের যে পরের স্ট্যাঞ্জা সেটাকে আমরা বলি সেস্টেট। এবং এইখানে যে কবিতার একটা ছন্দ রয়েছে, সেই যে রাইম স্কিম সেটা কি রয়েছে? এ বি বি এ, এ বি বি এ, সিডি সিডি সিডি। এবং এই পুরো কবিতাটাই একটা আইএমবিক পেন্টামিটারে লেখা। তো এইগুলোই ছিল কবিতার ব্যাকগ্রাউন্ড। এবার আমরা ডিরেক্ট কবিতার লাইন বাই লাইন পড়ব। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পোয়েট ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছু দেখানোর নেই। তো তিনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন? ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে। সেখান থেকে তিনি লন্ডন শহরের দৃশ্য দেখছেন ভোরবেলায়, আর্লি মর্নিংয়ে। সেই দৃশ্য দেখে কবির মনে হয়েছে যে পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। তিনি বলছেন এমন কোনো ব্যক্তি যে এই দৃশ্য নেগলেক্ট করে না দেখে চলে যাবে, সে হচ্ছে মনের দিক থেকে খুবই নীরস। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটা দৃশ্য যেটা খুবই হৃদয়স্পর্শী। দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই ডোথ হচ্ছে ডাচ, ডিওইএস, ডাচের আর্কাইক ফর্ম, মানে পুরনো সময়ে ডাচের বদলে ডোথ ইউজ করা হতো। তো পোয়েট কি বলছেন? দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, মানে শহর যেন একটা পোশাক পরে আছে। গার্মেন্ট মানে পোশাক। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, এবং সেই পোশাকটা কি? এই যে লন্ডন শহর যে পোশাকটা পরে আছে সেটা হচ্ছে
আর্লি মর্নিং যে বিউটি, সকালের যে সৌন্দর্য, সেটাকে লন্ডন শহর পোশাকের মতো পরে আছে, যেটা কেমন সাইলেন্ট বেয়ার, যেটা খুবই একটা কাম, শান্ত, স্নিগ্ধ। এই শান্ত কেন? কারণ যেহেতু আর্লি মর্নিং, সেই সময় শহরের যে সবকিছুই বন্ধ, শহরের সারাদিনের যা কাজকর্ম কোনো কিছুই তা শুরু হয়নি। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, সবকিছু, জাহাজ, টাওয়ার, গম্বুজ, থিয়েটার, টেম্পল সবকিছু শুয়ে আছে। শুয়ে আছে বলতে এখানে সেখানে মানুষের আনাগোনা এখনো শুরু হয়নি, তাদের কাজকর্ম এখনো শুরু হয়নি, তাই তারা যেন শুয়ে আছে মনে হচ্ছে। ওপেন আন্টু দ্য ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই, এবং এখানে কবি বলছেন যে সেগুলো যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এবং সবকিছুই চকচক করছে এই ধোঁয়াহীন আকাশে। তো যে সময় এই কবিতাটা লেখা হচ্ছে সেই সময় লন্ডন শহরের আকাশ সবসময় ধোঁয়ায় ভরে থাকতো, কারণ সেই সময় ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলছে এবং চারিদিক কলকারখানার ধোঁয়ায় ভরে যেত। তো এই রকম ধোঁয়াহীন যে বাতাস, এটা কিন্তু খুবই একটা আনএক্সপেক্টেড। তো এই ধোঁয়াহীন আকাশে সবকিছুই, এই টাওয়ার, শিপস, ডোম সবকিছুই চকচক দেখাচ্ছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিভ ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। কবি এখানে বলছেন যে সূর্যের প্রথম কিরণ উপত্যকা, পাহাড়, পর্বতে যেভাবে পড়ে, লন্ডন শহরে তার থেকেও সুন্দরভাবে পড়ছে। এই সূর্যের আলো যখন প্রথম কোনো পর্বত, কোনো পাহাড়, কোনো উপত্যকায় পড়ে, সেই দৃশ্য খুবই অপরূপ, কিন্তু সেই দৃশ্য থেকেও সুন্দর দেখাচ্ছে লন্ডন শহরকে এখন সেই সকালের সূর্যের আলোয়। নেভার সো হাই, নেভার ফেল্ট আ কাম সো ডিপ। ওই বলছেন এরকম শান্ত অবস্থা আমি কখনোই অনুভব করিনি, কখনোই দেখিনি, কারণ লন্ডন হচ্ছে একটা খুবই ব্যস্ত শহর। এরকম চুপচাপ লন্ডন শহরকে দেখা একটা খুবই ভাগ্যের ব্যাপার। দ্য রিভার গ্লাইডেড দ্যাট ইজ ওন সুইট উইল, এবং সেই যে টেমস নদী, সেও যেন নিজের ইচ্ছেই বয়ে চলেছে, কোনো তার বাধা বিপত্তি নেই। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। তিনি বলছেন যে ঘরগুলো যেন ঘুমিয়ে আছে, আসলে ঘরগুলো ঘুমিয়ে নেই, ঘরের মধ্যে থাকা মানুষজন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এইখানে এই মাইটি হার্ট, এই মাইটি হার্ট কাকে বলা হচ্ছে? লন্ডন শহরকে বলা হচ্ছে। এবং তিনি বলছেন লন্ডন শহরও যেন ঘুমিয়ে আছে, কারণ সারাদিনের যে কাজকর্ম তা এখনো শুরু হয়নি।